তো সাগর ভাইকে আহ্বান করছি, উনি কিছু বলতে চাচ্ছেন, পরবর্তীতে আমরা আপনার বক্তব্য শুনবো। প্লিজ সাগর ভাই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিটিএর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং দ্বিতীয়বারের মতো ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত অতিথি, আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং পর্যটন মন্ত্রণালয় স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য খবিরুদ্দিন আহমেদ, ওনার একেবারে গ্রামে, নড়াইলের পানিপাড়া গ্রামে 55 একর জমির উপরে ওনার যে রিসোর্ট, ওখানে আধুনিক কোন মানে আমরা যে লাইক অ্যামিউজিয়াম পার্ক বা থিম পার্কের আদলে যেমন এইরকম কিছু বিষয় কবির ভাই করেনি। কবির ভাইয়ের ওই রিসোর্টটা মূলত একটা গার্লস ক্লাবের মাঠ, এর বাইরে মানে কৃত্রিম লেক, মানে খুবই জাল পল দিয়ে মাছ ধরা যাবে এরকম ছোট পুকুর, ফুটবল মাঠ, হাডুডু মাঠ, এরকম মিলায়া ওনার রিসোর্টটা। তো ওনার রিসোর্টে যেতে একটা নদী পার হতে হয়, এই নদীতে ব্রিজ ছিল না, এখন হয়েছে কিনা জানি না। এই নদীতে ব্রিজ ছিল না, মানুষ পারাপার হবে কিভাবে? কবির ভাইয়ের শুরুর দিকে যে জিএম ছিলেন তাকে সাথে নিয়ে একেবারে নিজেদের মতো করে একটি ফেরি তৈরি করেছিল কবির ভাই। সেই ফেরি দিয়ে, আমার যদি ভুল না হয়ে থাকে, সেই ফেরি দিয়ে গাড়ি ঘোড়া পারাপারের পাশাপাশি ওখানকার স্থানীয় মানুষজন পারাপার হতো এবং আমরা যারা ঢাকা থেকে বেড়াতে যেতাম তারাও ওই ফেরি দিয়ে পারাপার হতো। এই একেবারে মানে প্রান্তিক, মানে কি বলবো, একটা রিমোট এরিয়াতে এতগুলো ইনভেস্ট করে একটা গ্রামকে পর্যটনের মতো করে রিপ্রেজেন্ট করা প্রথম যদি কোনো মানুষ আমার চোখে পড়ে, আমার ভুল হতে পারে, তাহলে সেটা অরণ্য গাপ রিসোর্টের স্বত্বাধিকারী কবির ভাই। আমি ডায়াসে আগে আসলাম, এর জন্য দুঃখিত। সাধারণত আমরা যে ট্র্যাডিশনটা দেখে আসি, যে সমস্ত বক্তারা বক্তব্য দেওয়ার পরে অনুষ্ঠানের সভাপতি আসে মঞ্চে, আমি আসলে মঞ্চে ওনার বক্তাদেরকে ব্রেক করে দিয়ে আসলাম। কারণ হলো কবির ভাইয়ের কাছে কিছু দাবি দেওয়া আছে। দাবি দেওয়াটা আমার না, বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে। বিকজ অফ আজকে আমি অত্যন্ত হতাশ বা দুঃখিত যে আমার প্রধান অতিথিও কোভিড আক্রান্ত, উনি ভার্চুয়ালি জয়েন করেছে। সর্বশেষ পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুবিনা মীরা আপা, উনি এর আগেও আমার একটা দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। উনি সকালে তার রিপোর্ট আসছে, উনি করোনা পজিটিভ। তো আমি যেহেতু মন্ত্রণালয়ের আগে বলার মতো আর কাউকে পাচ্ছি না, সচিব টচিবরা দুবাই সম্মেলনে যাবেন, ট্যুরিজম বোর্ডের সিইও দুবাই সম্মেলনে যাবেন, এই কারণে ওনাদের নাকি মন্ত্রণালয় থেকে নিষেধ করা আছে দুবাই সম্মেলনের আগে পাবলিক গ্যাদারিং এ না আসতে। তো এই মুহূর্তে আমার সামনে দাবি তোলার মতো মানুষ আছেন খবির ভাই, উনি পর্যটন মন্ত্রণালয় স্টিয়ারিং কমিটির মেম্বার এবং ট্যুরিজম বোর্ডেরও প্রাইভেট সেক্টর থেকে যে 5 জন মেম্বার তার একজন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। বলতে পারেন পর্যটনের শুরুর দিকে, আমি যখন পর্যটন সেক্টরে আসি, শুরুর দিকে আমি পুরো আইটিনারি করতে পারতাম না। আমার কোনো ফরেন কোয়েরি আসলে আমার দৌড়াইতে হতো যে কুরেশি ভাই আমার কোয়েরি করে দেন, আমি তো আইটিনারি করতে পারতেছি না। আমার তো 15 দিনের চায়নার একটা বড় গ্রুপ, 15 দিনের একটু প্ল্যান চাইছে, আপনি আমার একটু রেডি করে দেন। উনি ওনার সব কাজ বাদ দিয়ে এটা রেডি করে দিত। কুরেশি ভাইও সম্ভবত এই যে ট্যুরিজম মাস্টার প্ল্যানের একটা কমিটিতে আছেন। মাস্টার প্ল্যান কমপ্লিটলি ডিক্লারেশন হয়েছে কিনা আমি জানি না, যে কারণে ডায়াসে উঠে আসা। ছোট্ট একটা ভিডিও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশন কেন জন্ম দেওয়া হয়েছিল বা এটার কারণটা কি ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঘাসের মধ্য থেকে উঠে কেন এসি কনফারেন্স হলে এসেছি,
তার একটা মানে 3-4 মিনিটের একটা শর্ট ভিডিও দেওয়া আছে, ওই জন্য আমি বিটিএ সম্পর্কে খুব বেশি ডিসক্লোজ করতে যাচ্ছি না। আমরা 6 দফা নামে একটা আন্দোলন করেছিলাম, না আন্দোলন করেছি বলতে এটা আমাদের দীর্ঘ সময়ের আন্দোলন। 6 দফা অনেক লম্বা একটা বিষয়, এটা পুরোটা ডিসক্লোজ করতে পারবো না। তো দফাগুলো, সেই দফাগুলো আগে আমাদের যে বক্তব্যটা ছিল, বাংলাদেশের পর্যটন বর্তমানে জিডিপিতে 773 বিলিয়ন টাকা যোগ করে। বিদেশি পর্যটকদের নিকট থেকে বছরে 333 মিলিয়ন টাকা আয় হয় এবং এই সেক্টরে 45 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। এরকম একটা বিষয় নিয়ে আমাদের 6 দফা প্রস্তাবনা ছিল এবং 6 দফা দাবি ছিল। তার অন্যতম 1 নম্বর দফা ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন বিস্তারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করতে হবে। তো সাধারণ মানুষের ক্ষেত্রগুলিকে যদি আমরা চিহ্নিত করতে যাই, তাহলে বাংলাদেশের প্রায় 87,000 গ্রামে পর্যটনটা গ্রামে নিয়ে যাবে, গ্রামীণ জনগোষ্ঠীকে ইনভলভ করতে হবে। আমার বাংলাদেশ 54 জাতির দেশ, 54টা জাতির মধ্যে কতগুলো জাতি বিলুপ্ত হয়ে এখন কতগুলো জাতি আছে তার একটা কি বলবো সুমারি করে এই 54 জাতির যতগুলো ফেস্টিভ হয় প্রতি বছর, প্রত্যেকটা জাতিরই আলাদা আলাদা মানে বৈশিষ্ট্য আছে, আলাদা উৎসব আছে। সেই বিষয়গুলো যদি আমরা বহির্বিশ্বে তুলে ধরতে পারি, তাহলে সেখানেও দেখা যায় যে প্রতি বছরই এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের অনেকগুলো আন্তর্জাতিক প্রোগ্রাম করার সুযোগ আছে এবং তখন বহির্বিশ্বের মানুষেরা আসবে। তো আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, সেখানেও দেখা যায় যে সংস্কৃতি মন্ত্রণালয় বা পর্যটন মন্ত্রণালয় বিশেষ কোন ট্যুর আইটিনারি দিয়ে পয়লা বৈশাখের কোন ট্যুর প্যাকেজ সেল করে না বহির্বিশ্বে, যা ভুটান আমাদের কাছে করে বা নেপাল বা ইন্ডিয়া। তারা কিন্তু ফেস্টিভ্যালকে কেন্দ্র করে তারা ট্যুর নতুন আইটিনারি ফরেন টুরিস্টদের সামনে তুলে ধরে। কিন্তু আমাদের বেলায় কিন্তু আমাদের দেশে এগুলা এখন পর্যন্ত মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে বা ট্যুরিজম বোর্ড অথবা আমার কাছে খুবই কম জানা মানুষ এই সেক্টরে, আমার কাছে চোখে পড়েনি। আমরা যদি এই বিষয়গুলিকে সত্যিকার অর্থে তুলে ধরি, যে পহেলা বৈশাখ আমরা উদযাপন করবো 5 দিন ব্যাপী, তো 5 দিন ব্যাপী যদি আমরা উদযাপন করি, এখানে মন্ত্রণালয় তার মতো করে ট্যুর প্যাকেজ রেডি করবে, ট্যুরিজম বোর্ড সেল করুক বা পর্যটন কর্পোরেশন সেল করুক, অথবা আমাদের ইন্ডাস্ট্রি লিডাররা বা ইন্ডাস্ট্রি বডিগুলো সেল করুক, অথবা পার্সোনাল ট্যুর অপারেটররা সেল করুক। বিষয়টা এরকম হয় যে একবার আমরা সারা বাংলাদেশকে 5 দিনের জন্য পয়লা বৈশাখ উদযাপন করে রাষ্ট্রীয় নির্দেশনা যদি ডিক্লারেশন হয়ে যায় যে 5 দিন পয়লা বৈশাখ উদযাপন হবে, প্রত্যেকে বিদেশি বন্ধুদেরকে স্মরণ করো, খবর দাও। আমার এনআরবি যারা আছেন, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন, শুধুমাত্র তাদেরকে যদি আমরা টাচ করাই যে এটা তোমার গ্রামের বাড়ি, তুমি আসো, দুজনে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীতে কিন্তু রেমিটেন্সটা পৌঁছে যাবে। কারণ এই মুহূর্তে যদি ভারতের ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তীকে যদি বলা তুমি তোমার গ্রামে যাওয়া ঘুরে আসো, ও যদি ওর গ্রামে আসে 2 দিন থেকে যায়, ওকে দেখার জন্য হলেও আশেপাশে বিভিন্ন এলাকার কিছু মানুষ তো আসবে, যেহেতু ফিল্ম স্টার আমার পর্যটনের আয়টা কিন্তু গ্রামে চলে যাবে। এখন আসে ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশন, যেহেতু আমরা বলি, যদিও বলছি এক্সপ্লোরার অ্যাসোসিয়েশনের বিস্তারিত ব্যাখ্যা অনেক হয়েছে, আমি বলতে চাই না। আমাদের আটাবের ঢাকা জোনের মহাসচিব কিছুক্ষণ আগে তার বক্তব্যে বললেন যে ইন্টারন্যাশনালি যে ট্যুরিজম ওয়ার্ল্ড নামে কোন কম্পিটিশন হয়, এটা এই 30-35 বছরে
ওনার বিজনেস ইন্ডাস্ট্রিতে, ওনার এটা জানা ছিল না, আজকে প্রথম জানা হলো। হয়তোবা আমরা ধন্য যে এরকম একটা বিষয় ইন্ডাস্ট্রি লিডারদের সামনে আমরা নিয়ে আসছি। যদিও ইন্ডাস্ট্রি লিডাররা ঐশীকে পার্সোনালি চিনে বা বিভিন্ন প্রোগ্রাম হয়তো বা দেখা হয়েছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এরকমের একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় এবং সেটা যদি বাংলাদেশের ন্যাশনালি এটা গ্রো করা যায়, বা ওই ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা ফিলিপাইনে না হয়ে সেই কম্পিটিশনটা যদি বাংলাদেশে আনা যায়, 65 না 100 দেশের ওই কম্পিটিশন কেন্দ্র করে যদি 100 দেশের মানুষ বাংলাদেশে আসে, আমাদের হোটেল মডেল থেকে শুরু করে সবাই কিন্তু এখানে লাভবান হবে। এটা হলো আমাদের বক্তব্য। এবং আমরা আসলে ট্যুরিজম এক্সপ্লোরার মানে হচ্ছে প্রতিনিয়ত নতুন কিছু তৈরি করব, নতুন কিছু রিপ্রেজেন্ট করব। আমাদের একজন উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম বকুল ভাই, অবশ্য বলছিলেন আমাদের ডাইরেক্টরদের মধ্যে কাউকে যদি আমরা লেডি সাইজার মঞ্চে আনতে পারতাম ভালো হতো, কারণ হচ্ছে ট্যুরিজম মানে যাহা দেখি নাই তাহা দেখাও। তো অনেকদিন ধরে আমাদের গ্রাম অঞ্চলে যাত্রাপালা হতো, আগে যাত্রাপালাতে ছেলেদেরকে মেকআপ করে শাড়ি টাড়ি পরে নারীর অভিনয় করানো হতো, কারণ গ্রামের কিছু রেস্ট্রিকশন ছিল, তো মেয়ে ভাড়া করে এনে অভিনয় করা যাবে না, অবাক গ্রামের মেয়েরা অভিনয় করতে এটা পরিবারগুলো দিত না। তো ফলে ছেলেদেরকে নারী বানায় যাত্রাপালা করা হতো, সেটা এখনো কিছু অঞ্চলে চলে। এটাই আসলে পর্যটনের মূল বিষয়। তো দাবি যে দ্বিতীয় যে দাবির জায়গাটায় আমাদের দফা ছিল, সেটা হলো পর্যটনের যুবা নারী পুরুষকে প্রত্যক্ষভাবে পর্যটনের দায়িত্ব অর্পণ করতে হবে। যুবা নারী পুরুষকে প্রত্যক্ষভাবে পর্যটনের দায়িত্ব অর্পণ করতে হবে। সহজ একটা দাবি। আমাদের ছেড়ে দিতে হবে নতুন প্রজন্মকে, কিছু দায়িত্ব তাদের ঘাড়ে চাপায় দিতে হবে, অথবা তারা সামনে আসছে বলে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের এই কালচারটাও তৈরি করার কথা বলছি। যদি সেই যুব পর্যটনকে মানে ব্রডলি হিট করা যায়, তাহলে আমাদের প্রায় যে 5-6 কোটি মানুষকে বেকারত্বটা ঘুচে যাবে বলে আমরা এটা মনে করি। এটা অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। 3 নম্বর দফা ছিল দেশে একটি কার্যকর টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো এটা নিয়ে ট্যুরিজম মাস্টার প্ল্যান হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখনো টিএসএ ডিক্লারেশন দিতে পারি না। ভাই এটা ভালো করে জানেন, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট একটা কাউন্টিং কার্যক্রম, আর একটা হচ্ছে আমরা কখনোই ওভার ট্যুরিজম করতে চাই না। আইইউসিএন একটা ব্লু ইকোনমি নিয়ে অ্যাক্টিভিটিস করতে যায়, তারা একটা রিসার্চ আনছে যে সুন্দরবনে পর্যটক যাওয়া কমায় দিতে হবে। ওখানে এখন 8,000-9,000 যায়, এটা কমায় 3,000 করতে হবে, নাহলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। ওনার প্রেজেন্টেশনে আমি এখানে প্রেজেন্ট ছিলাম, একটা প্রেজেন্টেশনে আইইউসিএন এর। আমি প্রেজেন্টারকে প্রশ্ন করলাম যে আপনি যে রিসার্চ করেছেন, আপনি কি জানেন সুন্দরবনের এরিয়ায় 26টা পর্যটন স্পট, আমার পর্যটক কয়টা স্পটে যায়? উনি বলে কত? আমি তো জানি 5টা-6টাতে যায়। তার মানে আপনি জানেন 5টা-6টাতে যায়, সুন্দরবনটা পুরোটা দেখেননি আপনি। সুন্দরবনের 26টা পর্যটন স্পট যদি বন ভবনকে বলে দেওয়া, বন বিভাগকে বলে দেওয়া হয়, প্রত্যেকটা পয়েন্টে, আমরা তো যাওয়ার সময় বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে টুরিস্ট ট্যাক্স আগে ট্যাক্স দিয়ে তারপরে নৌকায় ওঠে বা ট্রলারে ওঠে বা জাহাজে ওঠে, আগে ট্যাক্স দিতে হয়, দিয়ে পারমিশন নিতে হয়। রুয়াসের প্রেসিডেন্ট মহিন ভাই এখানে আছে, ওসি ভাই আছে, আমি কি ভুল বললাম? তাইলে যেখানে পর্যটক আগে ট্যাক্স দেয় তারপরে জাহাজে ওঠে, আপনি রেস্ট্রিকশন করে দেন। আপনি সফটওয়্যারে আসেন, কটকাতে 500 বেশি হইলে আমি অ্যাপ্রুভাল দিব না। 500 হয়ে গেছে, 26টা ডেস্টিনেশনে যদি আমি 500 করে পারমিট দেই, আমার যে কোনো মুহূর্তে, প্রতি মুহূর্তে 13,000 টুরিস্ট মুভ করতে পারে। একটা স্পটে 500 লোক সারা দিনে গেলে তো ওই স্পটে খুব বেশি ক্রাউড হওয়ার কথা,
কিন্তু যখন হয় আমার 9000 টুরিস্টই নামছে কটকায়, 9000 টুরিস্টই নামছে কচিখালিতে, 9000 টুরিস্ট নামছে জামতলা বিচে, 9000 টুরিস্ট নামছে করমজলে, তখন তো আমার ক্রাউড হবে। এই 3টা 4টাতে ক্রাউড হচ্ছে, বাকি যদি 26টা 6টাতে ক্রাউড ধরি, বাকি 20টাতে সুন্দরী কারচুই হচ্ছে, হরিণের মাংস নিধন হচ্ছে, হরিণ নিধন হচ্ছে, বাঘ ধরে তার চামড়া চুরি করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের অব্যবস্থাপনার কারণে, যে কারণে আমাদের 3 নম্বর দাবিটা ছিল যে দেশে একটি কার্যকর ও টেকসই পর্যটন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। 4 নম্বর, আমি কিন্তু মানে উপব্যাখ্যাগুলিতে যাচ্ছি না, এখন সময়ের সঙ্গে। 4 নম্বর দাবি ছিল পর্যটনের বিনিয়োগ, কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 5 নম্বরে ছিল পর্যটন রপ্তানিতে উৎস দেশের সন্ধান করতে হবে এবং সেসব দেশে রপ্তানি নিশ্চিত করতে হবে। যেমন আমরা যদি ইনবাউন্ড ট্যুরিজমের কথা বলি, আমরা যদি ফরেন ট্যুরিস্ট বা আমাকে আগে আইডেন্টিফিকেশন করতে হবে বাংলাদেশে আনার জন্য ন্যূনতম পৃথিবীর কোন 20টা দেশের ট্যুরিস্টকে আমি আনবো। সেই সমস্ত দেশের মানে সেই 20টা বা 25টা দেশে আমাকে আগে ব্র্যান্ডিং করতে হবে। বাংলাদেশ অন্য স্বাভাবিক দরকার ওই 20টা দেশকে আগে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি, বিজনেস প্রমোশন কাউন্সিল তাকে কাজে লাগাতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় সারা বছরই পৃথিবীর কোন না কোন দেশে আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে যাচ্ছে, তো ওইখানে ট্যুরিজম সেক্টরের কাউকে কানেক্টিং করা হয় না। কারণ হলো আমাদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো একমাত্র টিও লাইসেন্স নেওয়া ছাড়া আমার জানা মতে আর কোনো সম্পর্ক নাই। শুধু ভোটের সময় হলে 2 বছর বাদে টিও লাইসেন্স নিয়ে ট্রেড লাইসেন্স, যখন মানে ট্রেড অ্যাসোসিয়েশন গুলি যখন টিও লাইসেন্স শুধু ভোটের সময় হলে মাঝে মাঝে যায় এখন চিঠি দিতে হয়। এছাড়া আমার জানা মতে ট্যুরিজম সেক্টরের অ্যাসোসিয়েশন গুলির সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের আর কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। এই প্রোগ্রামে আমি প্রধান অতিথি হিসেবে চেয়েছিলাম বাণিজ্য মন্ত্রীকে, টিপু সাহেবকে। উনি বলে, আরে ভাই আমার কাছে কেন, পর্যটন মন্ত্রীকে নিয়ে যাও, পর্যটন প্রতিমন্ত্রীকে নিয়ে যাও, পর্যটন মানে তো এটা আমার মন্ত্রণালয় না। ভুল। আমি যদি পর্যটনে বিজনেস প্রমোশন কাউন্সিল করতে যাই, আমাকে আগে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজন, কারণ ইন্টারন্যাশনাল জায়গাগুলিতে আমার যেতে হবে, তোমার বাণিজ্য মন্ত্রণালয়কে আমার প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয় যে বিজনেস প্রমোশন কাউন্সিল বিপিসি শত শত হাজার কোটি টাকা ব্যয় করে গিয়েছে ফেসবুক মার্কেটিং এর ট্রেনিং করে। ই ক্যাবের সাথে সারা বছর তাদের ট্রেনিং থাকে, ফেসবুক মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, অমক মার্কেটিং। তো বিপিসি যিনি কোঅর্ডিনেটর থাকে একজন যুগ্ম সচিব পদমর্যাদার, তো এরকম সাবেক একজন ভদ্রলোককে, উনি 2020 এর রানী ছিলেন, শফিক সাহেব, ভালো মানুষ। ওনাকে বললাম যে ট্যুরিজম কেন নয় আপনার বিজনেস প্রমোশন কাউন্সিলে বসে ট্যুরিজম রিলেটেড কোন অ্যাসোসিয়েশন আমাদের সাথে যোগাযোগ করে। তো ঠিক আছে, আমি যোগাযোগ করলাম, বিটি এর পক্ষ থেকে যোগাযোগ করলাম, আমাদের এই বিষয় আমরা ট্রেনিং কারিকুলাম দিলাম, আমরা মানে আমাদের বিষয়গুলো দিলাম। বলে এটা তো মন্ত্রণালয়ে পাস করায় আনতে হবে। আমরা এমন ভাবে বেসিসের সাথে আর ই ক্যাবের সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেছি, আমরা যা করি সব ই ক্যাবের থেকে অনুমতি নিতে হয়। তো ই ক্যাব বড় না আপনি বড়, গভর্নমেন্ট জনগণের ট্যাক্সের টাকা চলেন, তো আপনি বড় না ই ক্যাব বড়? বলে এটা তো আমি কিছু জানি না, এটা মন্ত্রী জানে। এই হলো আমাদের দেশের বাস্তবতা। এই জায়গাতে ট্যুরিজম বোর্ডে যারা প্রাইভেট সেক্টরে আছেন, কবির ভাই সহ, তাদেরকে আরো একটু আমাদের বিটি এর পক্ষ থেকে অনুরোধ বা দাবি, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবেন। আমাদের দাবিটা ছিল 2020 সালে মন্ত্রণালয় সহ বাণিজ্য মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য মন্ত্রণালয়ে আমরা 2020 অনেকগুলো মিটিং করেছি। সেখানে বলা ছিল পর্যটন শিল্পের ব্যবসায়ীদের মধ্যে সিআইপি নির্ধারণ করতে হবে, সেটা বছরে একজন হোক।
দুইজন পর্যটন সেক্টরে ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে কম না। কবির ভাইয়ের ইনভেস্টমেন্ট যদি ধরি 55 বিঘা জমি, এর সাথে অবকাঠামো, পুকুর খনন, মাঠ তৈরি, ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে কম না। যদি আমরা কনকর্ডের ফ্যান্টাসি কিংডম ধরি 50 একর, সরি ভুল হয়ে গেছে, যদি কনকর্ডের ফ্যান্টাসি কিংডমকে ধরি, অথবা মাতুব ভাইয়ের ওই যে ড্রিমল ধরি, অথবা আমাদের দিনাজপুরের উত্তর অঞ্চলের স্বপ্নপুরীকে যদি ধরি 400 বিঘা জমির উপরে, বা রংপুরের ভিন্ন জগৎকেও যদি আমরা ধরি, ইনভেস্টমেন্ট বিশাল ইনভেস্টমেন্ট। অথচ আমাদের জেলা পর্যায়ে অনেক সময় মানে কেউ রাগ করবেন কিনা জানি না, হোলসেল ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী সেও সিআইপি হয়ে গেছে, এরকম রেকর্ড আছে। আমার জেলা বগুড়াতেও আমি দেখছি যে একজন সিআইপি, বাস্তুলের ব্যবসায়ী, মুদি দোকানদার, মুদি ব্যবসা, হোলসেল আটা ময়দা সুজি, সিআইপি। তাইলে আমার পর্যটন সেক্টরে সিআইপি কেন নাই? এটা আমাদের দাবির মধ্যে ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। সেকেন্ড হলো জাতীয় পর্যায়ে পর্যটন মন্ত্রণালয় অথবা ট্যুরিজম বোর্ড জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু পর্যটন পদক চালু করতে হবে, এটা আমাদের দাবি ছিল। বঙ্গবন্ধু পর্যটন পদক চালু করতে হবে ট্যুরিজম বোর্ডের অথবা পর্যটন মন্ত্রণালয়। বিটিএ ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়ার পক্ষে না। আমরা এইভাবে দাবি তুলে যখন দেখছি যে না, মন্ত্রণালয় এবং বোর্ড আয়োজন করতেছে না, গত বছর অনেকটা অভিমানের জন্য অভিমান করে বিটিএ ন্যাশনাল ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড আয়োজন করেছি। আমাদের অ্যাওয়ার্ড উইনার ভাইদেরকে যখন আমি ফোন দিয়েছি, অনেকেই ভাই ন্যাশনাল শব্দ তার মানে কি এটা সরকার করতেছে? বিটিএ একটা অর্গানাইজেশন, এটা ন্যাশনাল অর্গানাইজেশন, সারা বাংলাদেশে যেহেতু কাজ করে তাহলে অবশ্যই ন্যাশনাল অর্গানাইজেশন। তো ন্যাশনাল অর্গানাইজেশনের প্রোগ্রাম তো ন্যাশনালই হবে। সুতরাং আমাকে যদি কেউ ব্যাখ্যা চায়, আমি ব্যাখ্যা দিতে পারি যে কেন বিটিএ ন্যাশনাল ট্যুরিজম, ন্যাশনাল শব্দটা কেন? বিটিএ একটা ন্যাশনাল অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশনের প্রোগ্রাম মানে ন্যাশনাল প্রোগ্রাম। আমার এটাতে খুব বেশি আইনি জটিলতা আছে বলে আমার জানা নাই। আমাদের একজন আইন উপদেষ্টা আছেন বিটিএ, অ্যাডভোকেট শাহরিয়ার খন্দকার আছেন, উনি আপনি একটু শাহরিয়ার ভাই একটু চলে আসেন এদিকে। ও হয়তোবা উনি সুপ্রিম কোর্টের লয়ার, উনি ভালো বলতে পারবে যে আমাদের আইনগত কোনো ত্রুটি আছে কিনা, এই জন্য লয়ারকে ডাকতেছি। তো বিষয়টা হলো কবির ভাইয়ের কাছে আমার দুইটা দাবি। ন্যূনতম জাতীয় বঙ্গবন্ধু পদক চালু করতে হবে, ও আর হলো যে বাণিজ্য মন্ত্রণালয় লবি করে, যেহেতু আপনি বোর্ডে আছেন সেই জন্য বলতেছি, বাণিজ্য মন্ত্রণালয় লবি করে বাণিজ্য মন্ত্রণালয় যে প্রতি বছর সিআইপি নির্ধারণ করে, সেখানে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে থেকে সিআইপি নির্ধারণ, সেটা বছরে 2 জন হোক, পর্যটন সেক্টর থেকে 1 জন হোক, এই প্রথাটা চালু করতে হবে। এই জন্যই আমাকে আসলে আগে উঠে এসে কথা বলা, কারণ কবির ভাই বক্তব্য দেওয়ার পরে আমার আসলে আজকের সমাপ্ত ঘোষণা করছি, এই বলা ছাড়া আর আমার কিছু ছিল না। আমার বক্তব্যগুলো এই জন্য আগে বললাম, হয়তো তার পরিপ্রেক্ষিতে কবির ভাই দিলেন। আর ট্যুরিজমে সোশ্যাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল ক্লাব বাংলাদেশে ছিল না, যেমন ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, ময়মনসিংহ ক্লাব, কুমিল্লা ক্লাব, এই ধরনের ক্লাবগুলো আছে। 2017 সালে প্রথম ময়মনসিংহ ট্যুরিজম ক্লাব তৈরি হয়। সেটা ওনাদের প্ল্যান ছিল ময়মনসিংহের এলিটদের যে ময়মনসিংহ ক্লাব করবে। তো আমাদের ক্লাবের একজন পুরনো মেম্বার আছেন, উনি মূলত সংস্কৃতি কর্মী, আমার ইয়াজদানি কুরেশি কাজল, ওনার বাবা সামদানি কুরেশি 21 পদকপ্রাপ্ত ছিলেন। ইয়াজদানি কুরেশি কাজল ভাই সহ এবং ফুলবাড়িয়ার এমপি মুসলিম আঙ্কেলের ছেলে অ্যাডভোকেট সেলিম ভাই সহ ওনারা ছেলে ময়মনসিংহ ক্লাব করবে। তো কয়েকদিন ওনাদের সাথে দেন করে ওইখানে একটু ময়মনসিংহ ক্লাবটা একটু ফাঁকা করে দেন, মাঝখানে ট্যুরিজমটা লাগাই দেন। আপনারাই তো লোক তো এইগুলাই, আপনারা ময়মনসিংহের এলিটরাই তো, ময়মনসিংহ ক্লাব দরকার, মাঝখানে দুইটারে একটু ফাঁকা করেন, মাঝখানে একটু ট্যুরিজমটা লাগাই দেন, দিয়ে হচ্ছে ময়মনসিংহ ট্যুরিজম ক্লাব। এটা ময়মনসিংহের এলিটদের ক্লাব।
ঢাকাতে প্রথমবারের মতো রুনু আপা সহ আমাদের নাসিম মজুমদার ভাই সহ আমাদের বিল্ডিং বাউন্ডারি দেখলাম রাজু ভাই সহ অন্যরা মিলে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেড করে, সেরকম সেটা খুব শর্ট টাইমে, ওটা 2-3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হয়। আমার জানা মতে 1 বছর আগে মেম্বার ছিল 75, এখন মেম্বার কত আমি সঠিক জানি না। অল ট্রাভেলার্স ক্লাবে এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন লাইক দ্যাট লাইন ক্লাব বা এই রোটারি ক্লাব, এই টাইপের ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো। তো এরকম ক্লাব আরো হওয়া উচিত। এই সমস্ত ক্লাবগুলো এলিটদের ক্লাব হয়, বিত্তবানদের ক্লাব হয়। তো বিত্তবানরা যদি এই ধরনের ক্লাবের মধ্য থেকে পর্যটনের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যায়, হয়তো বা কিছু সময় ক্রাইসিস পড়ে যায়, যেমন করোনার সময় আমাদের রুট লেভেলে যারা গাইড ছিলেন, সেটা সুন্দরবন কেন্দ্রিক হোক অথবা বান্দরবনের আদিবাসী হোক, ওরা খুব কষ্টের মধ্যে ছিল। কারণ গাইডদের হচ্ছে আজকে কাজ আছে, আজকে পয়সা আছে, মানে অনেকটা দিনমজুরের মতো, কাজ নাই তো পয়সা নাই। তো এই সব এলিট ক্লাবগুলো যদি সেই সময় পর্যটনের প্রান্তিক পর্যায়ের কর্মীদের মাঝে তাদের মানে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয়, তাহলে পর্যটন শিল্প অনেকটা, পর্যটন শিল্পের এই যে 45 লক্ষ শ্রমিক, এরা অনেকটা সচ্ছলভাবে চলতে পারে। তো লম্বা কথা বলে ফেলছি। আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াকের তোফায়েল ভাই, উনি কিছুক্ষণ আগে চলে গেছেন। আছেন সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াসের সভাপতি মহিন জমাদার ভাই, আছে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের নাসির উদ্দিন ভাই, শেফ ফেডারেশন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আলী, সম্ভবত উনি চলে গেছেন। ট্যুরিজম হোটেল এন্ড এমপ্লয় ওয়ার্কার্স ফেডারেশনের আহ্বায়ক রাশেদ আছে, কারণ একমাত্র শ্রমিক সংগঠন পর্যটন শ্রমিকদের, আমার জানা মতে আর কোনো সংগঠন নাই। তো যারাই উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে সশ্রদ্ধ সালাম, ধন্যবাদ। আমার পিছনে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছোট ভাইরা আছেন, তো সবাইকে ধন্যবাদ। আমি হয়তো পরে আবার আসবো। ধন্যবাদ সাগর ভাই। আমি নিজে আসলে একটু বুঝতে পারছিলাম না যে সাগর ভাই আসলে যখন সভাপতি মহোদয় আগে আসছেন কি চাইবেন, হ্যাঁ, তো মনের অনেকগুলো আকাঙ্ক্ষা পূরণ করবেন। তো আমি এ পর্যায়ে